জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। জো বাইডেনের সাথে আজই বৈঠক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারের আশা। নিউ ইয়র্কে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক। সামিট অব দ্য ফিউচারে বললেন, সীমাবদ্ধতা বাধা সত্ত্বেও এগিয়ে যাবে বাংলাদেশ। While wealth abounds to finance almost all the global needs, even though developing countries are ready to pay for the solutions. অন্তর্বর্তী সরকার প্রধানকে সমর্থনের প্রতিশ্রুতি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানালেন, 18 মাসের মধ্যে হবে নির্বাচন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট মার্কিন সময় সোমবার রাত 10:10 নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এয়ারপোর্ট থেকে তারা যান গ্র্যান্ড হায়াত হোটেলে, সেখানেই সফরকালে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। আজই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবার কথা। বাংলাদেশ সময় রাত 10টা নাগাদ হবে 15 মিনিটের এই বৈঠক। এতে বাংলাদেশের সাথে শুধু যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে উঠবে মনে করছেন সফর সঙ্গী ও বিশ্লেষকরা। তাদের মতে বহু কাঙ্ক্ষিত জিএসপি সুবিধার বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পাবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের আগেই ব্যাপক আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্বে আসা মোহাম্মদ ইউনূস সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন সেটি নিয়েও চলছে আলোচনা। সবকিছু ছাপিয়ে জো বাইডেন আর ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি আলোচনায় তুঙ্গে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলমের মতে আলোচনায় উঠে আসতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিও। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে, অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয়টি সহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হবে জো বাইডেনের কাছে। প্রফেসর ইউনূস যে এই অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেটা নিঃসন্দেহে। স্বৈরাচারকে এইভাবে সরানো যায়, এটা কিন্তু একটা দৃষ্টান্ত এবং এই দৃষ্টান্ত থেকে শুধু আমেরিকা না, সারা পৃথিবী আমার মনে হয় দেখতে চাইবে। এবং আজকে আমি যখন গেলাম তখন অনেকে দেখলাম, কৌতূহলটা সাংঘাতিক। বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে একটি সুরাহা আসবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময়, তার অপকর্মের কারণে এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারবো, এতে আমাদের অর্থনৈতিক সাশ্রয় বেড়ে যাবে। এবারের সম্মেলন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিশ্ব নেতাদের কাছ থেকে ইতিবাচক মনোভাব এবং জোরালো সমর্থন আদায়ের একটি মোক্ষম সুযোগ বলেও মনে করেন তারা। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এবং সেই যুক্তরাষ্ট্রের বাজারটি নিয়ে নানা রকম সন্দেহ, শঙ্কা এবং নানা রকম সমস্যা তৈরি হয়েছিল বিগত বছরগুলোতে।
জো বাইডেনের সাথে বৈঠকে সেই সমস্যাগুলো কাটিয়ে যুক্তরাষ্ট্রের বাজার নতুন এক দিগন্তর উন্মোচন করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজের টুইটার থেকেও এই বৈঠকের একটি বার্তা পোস্ট করেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ে এই প্রথম কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দুপক্ষ সম্মত হয়েছে। সীমাবদ্ধতা এবং বাধা সত্ত্বেও যুব সমাজ এবং বৃহৎ জনসংখ্যার মাধ্যমে পরিবর্তিত হচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের সামিট অব দ্য ফিউচার অনুষ্ঠানে রাখা বক্তব্যে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং বৈশ্বিক কাঠামোগুলোকে আয়ের সমতা এবং বৈষম্য মোকাবেলায় আরও কার্যকরী পদক্ষেপ রাখার আহ্বান জানান। বলেন, প্রান্তিক জনগণ এবং জলবায়ু সংকটাপন্ন দেশগুলোর জন্য সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি 4টি বিষয়ে বক্তব্য রাখেন। বলেন, বাংলাদেশের মূল লক্ষ্যে জলবায়ু সংকট মোকাবেলা এবং টেকসই উন্নয়ন, সেটি বাস্তবায়নের নতুন নতুন উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করা হবে। এরপরই কৃষি খাতের উন্নয়নে পানির মূল্যের উপর গুরুত্ব দেন তিনি। এই ব্যাপারে জাতিসংঘ এবং অঙ্গ সংগঠনগুলোকে সহায়তার জন্য এগিয়ে আসার কথাও বলেন। তিনি আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কমাতে হবে ন্যূনতম ঝুঁকি। বলেন, বিশ্বের কাছে পর্যাপ্ত অর্থ এবং সক্ষমতা রয়েছে, সেগুলো সুনির্দিষ্ট ব্যবহারও নিশ্চিত করতে হবে। উল্লেখ করেন, জেনজি এবং জেনারেশন এক্স ক্রমাগত তাদের জীবন এবং প্রত্যাশার সাথে জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলছে। While wealth abounds to finance almost all the global needs, even though developing countries are ready to pay for the solutions, we see very little money moves to critical developmental issues such as climate adaptation, securing future of water for farmers, etc. 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে বসে বার্তা সংস্থাটিকে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান। জানান, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে পূর্ণ সমর্থন দেবেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ঠিকভাবে তার কাজ সম্পন্ন করতে পারেন, সেজন্য যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবেন। এক প্রশ্নের জবাবে ওয়াকারুজ্জামান বলেন, 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। একসাথে কাজ করলে ব্যর্থতার সুযোগ নেই বলেও আশাবাদ জানান। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না, এমন কথাও বলেন ওয়াকারুজ্জামান। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। লোক দেখানো কার্যক্রমের মাধ্যমে সেটি প্রতিরোধ সম্ভব নয়। কাউন্সিলরদের মাঠে নামতে হবে, তারা ঘরে বসে থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না, এই মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা। সকালে রাজধানীর আরমানিটোলার নবাব সিরাজউদ্দৌলা পার্কের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে থেকে আসা রোগীদের বেশিরভাগই মুমূর্ষু। জ্বর হলে অবহেলা না করে দ্রুততম সময়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেন তিনি। সচেতনতা বৃদ্ধি না করলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয়, জানান উপদেষ্টা। যেসব জায়গায় তোমার ডেঙ্গু প্রবণ, সেই সব জায়গাতে এই টিম করা হয়েছে। অলরেডি তারা গত পরশু থেকে কাজ করছে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর আমি ঘটনাচক্রে আসলাম যখন দেখলাম যে সংক্রামকটা বেশি হচ্ছে। কালকে পরশুদিন 900 ক্রস করে গেছে, যেটা খুবই অ্যালার্মিং। এটাকে একেবারে নামিয়ে আনতে হবে যে জিরো অনেকের জন্য যে সংক্রমণ। আমরা সব জায়গাতে বলে থাকি জিরো টলারেন্স, অমুক তমুক ইত্যাদি। তো এই জায়গাতে আমি আপনাদের সকলকে বলছি, আপনাদেরকেও বলছি যে আপনারাও সচেষ্ট থাকবেন।
ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ভোরে সদরের সাধুহাটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে মেহেরপুর যাচ্ছিল চালক সহ 4 জন। মহাসড়কের সাধুহাটি এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে 2 জন প্রাণ হারান। পালিয়ে যায় ট্রাকের চালক। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে আটকের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। আটক করা হয় অভিযুক্ত ছিনতাইকারী ও তার প্রতিবেশী বন্ধুকে। এ সময় তাদের বসতঘর ও দেখানো স্থান থেকে প্রায় 400 গ্রাম গাঁজা, 3টি দেশীয় অস্ত্র ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যা ইউনিয়নের তুলাতলা এলাকায় এক স্কুল ছাত্রীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়। পরে বাউফলের অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রীর বাবা। তার বাসার সার্চ করে আমরা কিছু পরিমাণ গাঁজা এবং একটা দেশীয় অস্ত্র পাই। চেষ্টা করছি যে বাউফলকে মাদকমুক্ত করার জন্য। আর এর সাথে আমাদের সাথে পুলিশের সদস্য ভাইরা ছিলেন। সেশন জট নিরসন, 4 মাসের সেমিস্টার সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সকালে বিভাগে তালা ঝুলিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি করেন তারা। আজকের মধ্যে পরীক্ষার সময় নির্ধারণের পাশাপাশি পূজার ছুটির আগে পরীক্ষা শেষ করার দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষক মোস্তাক আহমেদের বিরুদ্ধে প্রশাসনের কাছে করা অভিযোগের তদন্তে বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতা করার দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। 20-21 সেশনে দীর্ঘ 3 মাসের বেশি সময় ধরে 2টা পরীক্ষা হয়ে আটকে আছে এবং তারপরে আর কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই, কোনো ধরনের রুটিন দেওয়া হয় নাই। আমাদের ব্যাচমেটরা যারা অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা এখন জবের প্রিপারেশন নিচ্ছে বা অনেকেই জব সেক্টরে ঢুকে গেছে। আমরা এখনো 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার মাত্র। আবারও ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। মঙ্গলবার ভোর রাতে ড্রোন ছোড়া হয় ঢাবি সশস্ত্র গোষ্ঠীটির। গাজায় আগ্রাসন বন্ধ না হলে শত্রুপক্ষের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। অভিযানের পরিধি আরও বাড়াবে বলেও জানিয়েছে। লেবাননে চলমান উত্তেজনার জেরে সম্প্রতি বেশ কয়েকবার ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। বেশিরভাগ ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। গাজায় তেল আবিবের আগ্রাসন শুরুর পর গত কয়েক মাসে ইসরায়েলের বিভিন্ন টার্গেটের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। হুমকি মোকাবেলায় সম্প্রতি গোলান মালভূমিতে টহল বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানকে যুদ্ধে জড়াতে উস্কানিমূলক আচরণ করছে ইসরায়েল। পুরো মধ্যপ্রাচ্যকে অনিবার্য যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তারা, এমন অভিযোগ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। সোমবার জাতিসংঘের সামিট অফ ফিউচার সম্মেলনে যোগ দেন তিনি। লেবাননে ইসরায়েলের হামলার জেরে হিজবুল্লাহকে সহযোগিতায় ইরান এগিয়ে আসবে কিনা এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে পেজেশকিয়ান বলেন, নিজেদের অধিকারের জন্য লড়ছে এমন যে কোনো গোষ্ঠীর পাশে দাঁড়াবেন তারা। সম্মেলনে দেয়া ভাষণে বলেন, ইরান চায় না মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ুক, যুদ্ধ নয় শান্তি চায় তেহরান, এমন মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান পেজেশকিয়ান। এমন এক বিশ্ব যেখানে গাজার মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার নারী ও শিশু, গণহত্যা, গুপ্ত হত্যাকে সমর্থন দেয়া হচ্ছে, সেখানে শান্তি ও উন্নয়নের কোনো গ্যারান্টি নেই। দখলদারিত্বের অবসান, ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধ এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এখন বৈশ্বিক উন্নয়ন এবং শান্তির পূর্বশর্ত। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।